নবাবী মহাভারত। আগেই বলেছি, সেকালের নবাবদের খামখেয়ালির কোনো আদি অন্ত ছিল না। তাদের নানা উদ্ভট খেয়ালের চরিতার্থ করতে গিয়ে সকলে হিমশিম খেত। একবার বাংলার নবাব হিন্দুদের মহাভারত পড়ে ভাবলেন, বাহ, ভারী চমৎকার জিনিস তো, এরকম যদি একখানা মহাভারত আমাদের থাকতো তাহলে খুব ভালো হতো। ব্যাস, যেমন ভাবা তেমন কাজ। নবাব অমনি মহাভারতের জন্য উতলা হয়ে উঠলেন। তাঁর দরবারের শাস্ত্রকারকে বললেন মহাভারত রচনার জন্য। নবাবের অনুরোধে শাস্ত্রকার জানালেন তিনি মহাভারত রচনায় অপারগ। এই কাজ একমাত্র হিন্দু পণ্ডিতদের দ্বারাই সক্ষম। যেহেতু হিন্দুদের মহাভারত আছে, সেহেতু হিন্দু পণ্ডিতরাই মহাভারত অনুকরণে বিশেষ পারদর্শী হবে। অতএব নবাব তাঁর অধীনের সমস্ত রাজ্যের রাজাকে দরবারে তলব করলেন। নবাব দরবারে সামন্ত রাজারা সব হাজির হলে নবাব তাদের কাছে নিজের ইচ্ছার কথা ব্যক্ত করলেন। নবাবের অভিপ্রায় শুনে সমস্ত রাজারা সকলে এক বাক্যে বলল, নবাব, এই মুহূর্তে বিদ্যা বুদ্ধির স্বর্গ নবদ্বীপেই সমস্ত জ্ঞানীগুণী পণ্ডিতদের বাস। আপনার মহাভারত রচনার যোগ্য ব্যক্তি একমাত্র তাঁরাই। অতএব এই কাজের ভার আপনি নদিয়াধিপতি রাজা কৃষ্ণচন্দ্রের হাতে অর্পণ করুন। বলা বাহুল্য, সেখানে মহারাজ কৃষ্ণচন্দ্র উপস্থিত ছিলেন। তিনি সামন্ত রাজাদের কথা শুনে মনে মনে আঁতকে ওঠেন। দুশ্চিন্তায় তার হাত পা কাঁপতে থাকে, কিন্তু বাইরে তা প্রকাশ হতে দেন না। মনকে শক্ত করেন। সামন্ত রাজাদের পরামর্শ অবশ্য নবাবের মনোপুত হয়। তিনিও মহাভারত রচনার জন্য নবদ্বীপের পণ্ডিতদের উপযুক্ত মনে করলেন। সুতরাং নবাব মহারাজ কৃষ্ণচন্দ্রকে বললেন, মহারাজ, আপনাদের হিন্দুদের মহাভারতের মতো আমাদের জন্য একটা নবাবী মহাভারতের ব্যবস্থা করুন। আর এই মহাভারতের মূল চরিত্রে থাকব আমি। আমাকে কেন্দ্র করেই এই মহাভারত রচনা করতে হবে। একটু থেমে নবাব পুনরায় কৃষ্ণচন্দ্রের উদ্দেশ্যে বললেন, আপনার রাজ্যে জ্ঞানীগুণী পণ্ডিতদের অভাব নেই, তাই এখনই আপনি রাজ্যে ফিরে গিয়ে অবিলম্বে একজন প্রকৃত রচয়িতা সংগ্রহ করুন এবং তাঁকেই নবাবী মহাভারত রচনা কার্যে নিযুক্ত করুন। টাকা পয়সার জন্য কোনো চিন্তা করবেন না, খরচ যা লাগে আমি দেব। নবাবের আদেশ শুনে মহারাজ কৃষ্ণচন্দ্র পড়লেন মহা ফাঁপড়ে। তিনি ভাবতে লাগলেন, মহাভারত লেখা কি যা তা ব্যাপার? আজ পর্যন্ত পৃথিবীতে বেদব্যাস কর্তৃক একটাই মহাভারত রচনা হয়েছে। সেই বেদব্যাস থাকলে না হয় তাকে ধরে বেঁধে নবাবের জন্য আর একটা মহাভারত রচনার চেষ্টা করা যেত। কিন্তু মহারাজ এসব কথা নবাবকে বলতে পারলেন না। গম্ভীর মুখে দরবারে বসে রইলেন। মহারাজ কৃষ্ণচন্দ্রকে নিরুত্তর দেখে নবাব বললেন, কি হলো মহারাজ, আপনাকে এত চিন্তিত লাগছে কেন? আপনি কি আমার অনুরোধ পালন করতে অসমর্থ? না পারলে আমাকে বলুন, আমি অন্য ব্যবস্থা করব। নবাবের কথা শুনে মহারাজ কৃষ্ণচন্দ্র পড়লেন আরো মুশকিলে। নবাবের আদেশ মানলেও বিপদ, না মানলেও বিপদ। না মানলেও হয়তো নবাব রেগে গিয়ে তার রাজ্যই বা কেড়ে নেবেন। অগত্যা এক প্রকার বাধ্য হয়েই মহারাজ কৃষ্ণচন্দ্র নবাবের আদেশ বা অনুরোধ শিরোধার্য করে নিজ রাজ্যে ফিরে আসেন। রাজ্যে ফিরে মহারাজ মন্ত্রীর সঙ্গে আলোচনা করে নবদ্বীপের সমস্ত পণ্ডিতকে রাজসভায় ডেকে পাঠালেন। পরদিন যথাসময়ে পণ্ডিতরা রাজসভায় হাজির হলে মহারাজ কৃষ্ণচন্দ্র পণ্ডিতদের কাছে নবাবের আদেশের কথা ব্যক্ত করেন। এও বলেন, নবাবী মহাভারতের মূল চরিত্র বাংলা, বিহার, উড়িষ্যার বর্তমান নবাবকে নিয়েই লিখতে হবে। মহারাজ কৃষ্ণচন্দ্রের কথা শুনে
রাজসভায় উপস্থিত পণ্ডিতরা এক বাক্যে জানালেন, এ অসম্ভব। আমরা তো বটেই, পৃথিবীর অন্য কোনো পণ্ডিতরাও নবাবী মহাভারত রচনা করতে অপারগ। কথাটা মহারাজ কৃষ্ণচন্দ্র অবশ্য জানতেন। নবাবী মহাভারত রচনা করা অসম্ভব কার্যই বটে। তবুও তিনি মনে ক্ষুদ্র আশা সঞ্চয় করেছিলেন এই ভেবে যে তাঁর সভার পণ্ডিতরা হয়তো এই ব্যাপারে তাঁকে কোনো সাহায্য করতে পারে। কিন্তু সভার সুনামধন্য পণ্ডিতরা যখন তাঁকে নিরাশ করলে, তখন তিনি আহার নিদ্রা ত্যাগ করে গভীর চিন্তায় নিমগ্ন হলেন। একবার ভাবলেন গোপালকে ডাকি, পরক্ষণেই ভাবলেন গোপাল কি পারবে এবারে। এর আগেও অবশ্য মহারাজ এমন অনেক বিপদের মধ্যে পড়েছিলেন, কিন্তু তাঁর বয়স্য গোপাল ভাঁড় নিজের বুদ্ধি বলে তাঁকে উদ্ধার করেছিল। মাটির তলার গণনার ক্ষেত্রে কিংবা পৃথিবীর দৈর্ঘ্য প্রস্থ পরিমাপের ক্ষেত্রে গোপাল খট্টাঙ্গ পুরাণ অথবা দড়ি বাঁশ ভেড়ার দৌলতে নবাবকে যা হোক করে বুঝিয়ে এসেছিল। কিন্তু এবার আরো কঠিন কাজ। জলজান্ত একটা মহাভারত লেখা কি চারটিখানি কথা? পুরোপুরি মহাভারত না হোক, মহাভারতের মতো কিছু তো একটা লিখতে হবে। গোপাল আবার লেখাপড়ার কোনো ধারই ধারে না। অতএব গোপালের কাছ থেকে এবারে মহারাজ কৃষ্ণচন্দ্রের সাহায্য পাবার কোনো আশা নেই। তাই তিনি ক্রমে ক্রমে দুশ্চিন্তায় আরো ভেঙে পড়েন। তবু মহারাজ চিন্তা সমুদ্রে ডুবে মরার আগে শেষ আশ্রয় হিসেবে গোপালকে রাজসভায় ডেকে পাঠান। মহারাজের তলব পেয়েই গোপাল ছুটতে ছুটতে রাজসভায় এসে হাজির। গোপাল এসেই মহারাজের সঙ্গে রঙ্গ তামাশায় মারতে প্রবৃত্ত হলে মন্ত্রী তাকে বাধা দিয়ে বললেন, গোপাল, এখন মহারাজের সঙ্গে ঠাট্টা তামাশা করো না। মহারাজ এখন ঘোর বিপদে পড়েছেন। মন্ত্রীর কথা শুনে গোপাল জোড়হাত করে বলল, মহারাজ, আমি থাকতে আপনার কিসের বিপদ? দুশ্চিন্তা ছেড়ে আমাকে সব খুলে বলুন। আমি থাকতে আপনি যদি বিপদে পড়েন, তাহলে তো আমার বেঁচে থাকাই বৃথা। গোপালের প্রবোধ বাক্য শুনে মহারাজ কৃষ্ণচন্দ্র যেন কিছুটা আশার আলো দেখতে পান। তখন তিনি গোপালকে নবাবের আদেশের কথা জানিয়ে নবাবী মহাভারতের কথা বললেন। নবাবী মহাভারতের কথা শুনে গোপাল সারা মুখে হাসি ফুটিয়ে বলল, মহারাজ, পুরাকালে ভগবান ব্রহ্মা বেদব্যাসকে পাঠিয়েছিলেন হিন্দুদের মহাভারত রচনার জন্য। এই ঘোর কলিকালে ভগবান ব্রহ্মা আমাকে পৃথিবীতে প্রেরণ করেছেন নবাবী মহাভারত প্রণয়নের উদ্দেশ্যে। ভগবান ব্রহ্মাও জানতেন নবাবী মহাভারতের প্রয়োজনীয়তার কথা। তাই বাগদেবী এবং আপনার আশীর্বাদে আমি ছাড়া আর দ্বিতীয় কোনো ব্যক্তি নবাবী মহাভারত রচনা করতে পারবে না। অতএব আপনি যত তাড়াতাড়ি সম্ভব নবাবের কাছে থেকে কিছু টাকা আনার ব্যবস্থা করুন। টাকা হাতে পেলেই আমি নবাবী মহাভারত রচনার কাজে নিযুক্ত হব। গোপালের কথা শুনে মহারাজ কৃষ্ণচন্দ্র ভারী বিস্মিত হলেন, কিন্তু মুখে কিছু বললেন না। কেননা গোপাল ছাড়া আর কোনো উপায় নেই। তাই শেষ পর্যন্ত মহারাজ গোপালের কথা মতো নবাবকে এই মর্মে পত্র লিখলেন, নবাব, নবাবী মহাভারত রচনার যোগ্য লোক পাওয়া গেছে। আপনি অনুগ্রহপূর্বক কিছু টাকা পাঠান। মহারাজের চিঠি পেয়ে নবাব ভাবলেন, নবাবী মহাভারত রচয়িতার খোঁজ যখন পাওয়া গেছে, তখন টাকা পাঠাতে আর আপত্তি কোথায়। তাই তিনি সন্তুষ্ট চিত্তে ৫,০০০ টাকা মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছে পাঠিয়ে দিলেন। আর সেই টাকা হাতে পেয়ে গোপাল দেদার ফুর্তি করতে লাগলো। দিব্যি বড়লোকিপনা দেখিয়ে গোপাল সেই টাকা মাস দুয়েকের মধ্যেই উড়িয়ে দিল। এদিকে নবাব তাগাদা দিয়ে পাঠালেন। মহাভারতের কাজ কত দূর হলো। নবাবের তাগাদা পেয়ে মহারাজ কৃষ্ণচন্দ্র গোপালকে বললেন,
গোপাল, নবাব মহাভারত কতদূর লেখা হয়েছে জানতে চেয়েছেন। শিগগিরই বলো, তাকে খবর পাঠাতে হবে। গোপাল বলল, খুব দ্রুত গতিতে মহাভারতের কাজ এগিয়ে চলেছে, তবে এখনো প্রচুর লেখা বাকি আছে। আপনি নবাবকে আরো কিছু টাকা পাঠাতে বলুন। আমি মাস খানেকের মধ্যেই মহাভারতের কাজ সম্পূর্ণ করে নবাব দরবারে নিয়ে যাব। আবার টাকার কথা শুনে মহারাজ কৃষ্ণচন্দ্র বললেন, আমায় ডোবাবে না তো গোপাল? গোপাল হাসি মুখে বলল, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন মহারাজ, আপনি আমার অন্নদাতা। গোপাল আর যাকে যাতা করুক, কিন্তু আপনার মান সম্মান ঠিক অক্ষুণ্ণ রাখবে। গোপালের কাছে আশ্বাস পেয়ে মহারাজ পুনরায় টাকার কথা বলে নবাব দরবারে চিঠি পাঠালেন। মহারাজের চিঠি পেয়ে নবাব এবারও কোনো কথা না বলে এক কথায় 2000 টাকা কৃষ্ণনগরে প্রেরণ করলেন। এবারও টাকা হাতে পেয়ে গোপাল আবারও মহাফূর্তি ফার্তা করে সপ্তাহ খানেকের মধ্যেই সব টাকা খরচ করে ফেলল। এদিকে নবাব ঘন ঘন তাগাদা পাঠিয়ে জানালেন, আর 1 সপ্তাহের মধ্যে যদি মহাভারতের কাজ শেষ না হয়, তাহলে মহারাজ কৃষ্ণচন্দ্রকে নবাব কারাগারে বন্দি করা হবে। নবাবের হুকুম শুনে মহারাজ কৃষ্ণচন্দ্র ভয়ে কাঁপতে কাঁপতে গোপালের বাড়িতে গিয়ে গোপালকে বললেন, গোপাল, এবার যা হোক কিছু একটা ব্যবস্থা করতেই হবে। নবাব মহাভারতের জন্য ভারী ব্যস্ত হয়ে উঠেছেন, আর 1 সপ্তাহের মধ্যে যদি তার হাতে মহাভারত না তুলে দিতে পারো, তাহলে তিনি আমাদের সকলকে কারাগারে নিক্ষেপ করবেন। মহারাজের কথা শুনে গোপাল শান্ত স্বরে বলল, মহারাজ, আপনি উতলা হবেন না। 1 সপ্তাহ কেন, আমি 3 দিন পরেই নবাবী মহাভারত নিয়ে নবাব দরবারে রওনা হচ্ছি। সত্যি গোপাল তার কথা মতো 3 দিন পরে একটা গরুর গাড়ি বোঝাই তাল পাতার পুঁথি নিয়ে নবাব দরবারের উদ্দেশ্যে রওনা দিল। একজন নিখুঁত পণ্ডিতের বেশে গোপাল নবাব দরবারে হাজির হলো। গোপালের পরিচয় পেয়ে নবাব তাকে ভারী আদর যত্ন করে বললেন, মহাভারতের কাজ শেষ হয়েছে তো? গোপাল নবাবকে সেলাম ঠুকে গাড়ি বোঝাই তাল পাতার পুঁথি দেখিয়ে বলল, মহাভারতের কাজ প্রায় সমাপ্ত, তবে আপনার কাছে আমার একটা জিজ্ঞাসার উত্তর পেলেই বাকি কাজটুকু এখানে বসেই একদিনে শেষ করে দিতে পারবো। নবাব উৎসাহ করে বললেন, বলুন, আপনার কি জিজ্ঞাসা আছে, আমি উত্তর দিচ্ছি। গোপাল তখন গম্ভীর মুখে বলল, খোদাবন্দ, আমাদের মহাভারতের মূল চরিত্র অর্জুনের স্ত্রী দ্রৌপদীর অর্জুন ছাড়াও আরো 4টি স্বামী আছে, আর এখানেই আমার প্রশ্ন, আপনার স্ত্রীর কয়টি স্বামী আছে এবং তাদের নাম কি? এটা আমাকে আপনি জানালেই আমি বাকি কাজটুকু শেষ করে ফেলব। গোপালের প্রশ্ন শুনে উত্তর দেওয়া তো দূরের কথা, নবাব রাগে অগ্নিশর্মা হয়ে উঠলেন। তিনি মনে মনে ভাবলেন, বেটার সাহস কি, ও আমাকে জিজ্ঞেস করে আমার বেগমের কটি খসম। পণ্ডিত বেটাকে আজ শুলে চড়াব, ওর যত বড় মুখ নয় তত বড় কথা, আমার মান সম্মানে ওর হাত দেওয়া। কিন্তু পরক্ষণেই নবাব নিজেকে সামলে নেন। বেচারা পণ্ডিতের তো কোনো দোষ নেই, তিনি নিজেই তো বলেছেন তাকে কেন্দ্র করেই হিন্দু মহাভারতের অনুকরণে নবাবী মহাভারত রচনা করতে হবে। পণ্ডিত তাই করেছেন, এখন ওর কথায় রাগলে চলবে? ধীরে ধীরে নবাব নিজের রাগ প্রশমিত করে গম্ভীর মুখে বললেন, আমার আর মহাভারত দরকার নেই, যতখানি লেখা হয়েছে ততখানি নিয়ে আপনি বাড়ি ফিরে যান। নবাবের কথা শুনে গোপাল করুণ মুখে বলল, কিন্তু খোদাবন্দ, এতদিন ধরে আমি এত কষ্ট করে মহাভারত রচনা করলাম, আর এখন আপনি যদি এটা না নেন তাহলে। গোপালের পুরো কথা শেষ করতে না দিয়েই নবাব তাকে বাধা দিয়ে বললেন, তা তো বটেই, সেজন্য তোমার কোনো চিন্তা করতে হবে না, তোমার পরিশ্রমের যথাযথ মূল্য তুমি পাবে, আমি গুণীর কদর করতে জানি। এই বলে
নবাব গোপালকে 5,000 টাকা দিয়ে বললেন, এই নাও, এই 5,000 টাকা তোমার পারিশ্রমিক হিসেবে রাখো, আর তুমি যাওয়ার সময় ওই গাড়ি বোঝায় মহাভারতখানা নিয়ে যেও। তোমার বাড়িতে নিয়ে গিয়ে ওগুলো পুড়িয়ে ফেলো। এই কাজের জন্য তোমাকে আরো 1,000 টাকা দিলাম। অতএব নবাবের কাছ থেকে মোট 6,000 টাকা পেয়ে গোপাল মহানন্দে নাচতে নাচতে কৃষ্ণনগরে ফিরে আসে। তারপর রাজসভায় উপস্থিত হয়ে গোপাল সমস্ত কথা খুলে বললে সভাস্থ সকলে হেসে লুটোপুটি খান। মহারাজ কৃষ্ণচন্দ্র বহু কষ্টে তার হাসি সামলিয়ে গোপালকে 2,000 টাকা পুরস্কার দিয়ে বাড়ি বিদায় করলেন। বলা বাহুল্য, সেদিন গোপাল প্রচুর পুরস্কার পেয়ে মনের আনন্দে বাড়ি ফিরে খাওয়া দাওয়া করে খানিকটা বিশ্রাম নিয়ে তারপর সেই তালপাতার পুঁথি পোড়ানোর কাজে বসে পড়ল।